In the world of careers, some people wait for opportunities while others create them. Tonight, we're talking about those who are not just studying but leading. Welcome to the Club Show powered by the Business Development Department of YSC. I'm your host, Cynthia Mahbub. Joining me today are two dynamic student leaders from Khulna University Career Club. Let's welcome MD Sabri Ahmed Shaun Bhaiya, Joint Secretary, and Naima Shirin Ditya, Director of the Language Segment from Khulna University Career Club, to the show. Let's get started. আসসালামু আলাইকুম। সাব্বির ভাই এবং দীপ্তি আপু কেমন আছেন আপনারা? ভালো আছেন জি আপু। আচ্ছা, আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ আপু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছি। আশা করছি একটি সুন্দর সময় কাটাবো আমরা। ইনশাআল্লাহ। দীপ্তি আপু, 2018 সাল থেকে খুলনা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের যাত্রা শুরু হয়েছে, তো একদম সংক্ষেপে যদি ক্লাবটি সম্পর্কে কিছু বলতেন। আসলে সংক্ষেপে এটা বলা পসিবল না, একটু ব্রডলি বলতে হয়, কারণ ক্যারিয়ার ক্লাবের জার্নিটা অনেক লং প্রসেস। তো শুরু থেকে আমি অবশ্য যখন ছিলাম না, আমি যখন জয়েন করছি তখন হয়তো আমি 3টা বোর্ড পরে পাইছি। তো দেখা গেছে যে ফার্স্ট থেকে এই পর্যন্ত অনেক অনেক বিষয় আসছে যেগুলা আমার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে বা আদার্স স্টুডেন্টের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। তো দেখা গেছে প্রথম দিকে যে আমাদের যে ক্যারিয়ার ক্লাবের যে আমরা ভিউটা দেখতে পাই এবং এখন যেটা দেখতে পাই দেখা যাচ্ছে অনেক বেশি ডেভেলপ হয়েছে। কজ ক্যারিয়ার ক্লাব তো আমাদের মেইনলি একটা কর্পোরেট ভাইব দেয় বা আমাদের এঙ্গেজমেন্ট, টিম ওয়ার্ক, নেটওয়ার্কিং এগুলো দিয়ে থাকে। তো এই বিষয়গুলো বা ইভেন্ট ম্যানেজমেন্ট, প্রোগ্রাম নামানো, কোলাবোরেশন, এগুলো দেখা গেছে যে ফার্স্ট থেকে যতটা না হয়েছে এখন আরো বেশি বেশি হচ্ছে। তো ওভারঅল চিত্রটা বলতে গেলে যে এখন অনেক বেশি আমরা ইভেন্ট নামাচ্ছি এবং অনেক কোলাবোরেট হচ্ছি এবং সামনে আরো বেশি আমরা এগিয়ে যাব। ঠিক আছে দীপ্তি আপু, এখন আমরা যাব সাবির ভাইয়ের কাছে। ভাইয়া, আপনারা সাধারণত কি ধরনের ইভেন্ট অর্গানাইজ করে থাকেন, যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আমরা ভেরিয়াস টাইপের মানে ইভেন্ট লঞ্চ করি এবং সেগুলো রান করি। যেমন আমাদের সামনে হয়তো 5 তারিখে আরেকটা প্রোগ্রাম আছে, যেটা হচ্ছে এসএমই প্রোগ্রাম, এন্টারপ্রেনারশিপ নিয়ে। এবং তাছাড়াও আমাদের কিছু বিগেস্ট লাস্ট প্রোগ্রাম আছে, যেমন মাইন্ড দ্য হ্যাক, একটা কেস কম্পিটিশন নামাই। যদি আবার সামনে প্ল্যান আছে এটা বড় আকারে নামানোর, এবং বিভিন্ন গভর্নমেন্ট জবের জন্য বিভিন্ন ইভেন্ট নামাই। তারপরে আমাদের যারা বাইরে যেতে চাই মানে স্কলারশিপ নিয়ে, তাদের জন্য আলাদা স্পেসিফিক ভাবে ইভেন্ট আছে। এবং যারা পাবলিক স্পিকিং ভালো করতে চাই বা নিজের স্কিলটা ডেভেলপ করতে চাই আইটি সেগমেন্টে, এদের সবার জন্য আলাদা আলাদা ভাবে ইভেন্ট নেওয়া হয়। যেমন আমাদের 4টা সেগমেন্টের আন্ডারে কাজ করে। ফার্স্ট হচ্ছে আইটি সেগমেন্ট। তো আইটি সেগমেন্টে আইটি রিলেটেড যেই প্রোগ্রামগুলো আছে সেই ওই সেগমেন্টের আন্ডারে নামে। আমরা শোটাতে ইলাবোরেটলি জানবো। এখন আমরা যাবো দীপ্তি আপুর কাছে। দীপ্তি আপু, আপনাদের এই ক্যারিয়ার ক্লাবের যাত্রায় শুধু কি বিজনেস স্টুডেন্টের জন্য, নাকি সব ডিপার্টমেন্টের স্টুডেন্টরা এখানে আছে, নাকি এমন বিষয়টা যে সব স্টুডেন্টরা তো আছেই কিন্তু বেশি ফ্যাসিলিটেট হচ্ছে বিজনেস স্টুডেন্টরা? না, এখানে ক্যারিয়ার ক্লাব তো অবশ্যই শুধু বিজনেস স্টুডেন্টের জন্য না, সব স্টুডেন্টরা এখানে পার্টিসিপেট করতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে যে যখন এটা কেস কম্পিটিশন নামছে তখন বিজনেস স্টুডেন্ট যারা আছে ব্যাকগ্রাউন্ডে তারা বেশি ফ্যাসিলিটেট হচ্ছে, কিন্তু অন্য ব্যাকগ্রাউন্ড তারাও কিন্তু চেষ্টা করতেছে। তো ম্যাক্সিমাম যে প্রোগ্রামগুলো হয়ে থাকে বা ইভেন্ট যেগুলো হয় সেগুলো সব টাইপের স্টুডেন্টের কথা ভেবে আমরা ইভেন্ট নামানোর চেষ্টা করি। তো দেখা যাচ্ছে যে একজন যারা এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আমি নিজে এডুকেশন ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, তো আমি চেষ্টা করব যে অবশ্যই যে আমার টাইপের কি কি প্রোগ্রাম গুলো আছে সেগুলো, সব টাইপের স্টুডেন্ট যদি ফ্যাসিলিটেড না হয় তাহলে তো আমার ক্লাব করে আমি অ্যাডভান্টেজটা কি পাবো, এটাই বিষয়। তো সব টাইপের স্টুডেন্ট বেশি সুবিধা পাচ্ছে। আচ্ছা, তো আপনাদের মাইন্ড দ্য হ্যাক প্রোগ্রাম কিন্তু বেশ ফেমাস। যদি সাব্বির ভাইয়াকে বলি যে একজন সাধারণ স্টুডেন্ট কর্পোরেট রেডি করতে এটা ঠিক কতটা হেল্পফুল, কিভাবে হেল্প করছে, কিভাবে গ্রো করছে, তাহলে কিভাবে ভাই এটা এক্সপ্লেন করবেন? অবশ্যই মাইন্ড হ্যাক আমাদের অন্যতম একটা সিগনেচার প্রোগ্রাম বলা যেতে পারে। লাস্ট লাস্ট কিছুদিন আগে হয়েছে এটা মাইন্ড হ্যাক। মাইন্ড হ্যাক প্রোগ্রামটা মূলত একটা কেস কম্পিটিশন, যেটা হচ্ছে আমরা ইন্টার ইউনিভার্সিটি কেস কম্পিটিশন। তো এখানে বিভিন্ন ধরনের কেস দেওয়া হয়, তো সেটাতে কেস সলভ করে সেটা পার্টিসিপেট করে সেটা একটা কম্পিটিশন হয়। তো ফার্স্টে মাইন্ড হ্যাক এটা একটা যেহেতু কম্পিটিটিভ এক্সাম, তো এখানে একটা কম্পিটিটিভের বিষয় আছে। তারপর এটা যেহেতু একটা কেস স্টাডি করা হয়, তো আমার কেস স্টাডিটা আমাদের কর্পোরেট লাইফে কিন্তু এটা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস,
যে সামনে একটা প্রবলেম আসবে, সেটা ফেস করে আমরা সেটা সলভ করব। তো কর্পোরেট লাইফের যে প্রবলেমটা আমরা ফেস করতেছি, সেটা কিন্তু আমি আগে থেকে যদি কম্পিটিটিভ ভাবে আগাইতে পারি, তো অবশ্যই এটা আমার কর্পোরেট লাইফে অবশ্যই এগিয়ে লাগবে। হ্যাঁ, একটা অসম্ভব খুব ভালো একটা গ্রেট ইনিশিয়েটিভ নিয়েছেন। এটা একটা স্টুডেন্টকে সত্যি পাবলিক স্পিকিং বলি যে ধরনের প্রোগ্রাম স্কিলফুল করে তোলে আসলে। তো দীপ্তি আপু, ডিরেক্টর অফ ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি মেম্বারদের কমিউনিকেশন স্কিল বা ইংলিশ ভীতি দূর করতে কি কি করছেন? কারণ এখন খুবই কমন যে স্টুডেন্টরা ইংলিশ ভীতি নিয়ে এগোচ্ছে, কেউ কেউ কিভাবে শুরু করব, কিভাবে এটা কোপ আপ করবো, অনেকে আবার শুরু করে পিছিয়ে আসছে। তো এই জায়গা থেকে কিভাবে কি করছেন আপনারা? এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ক্লাবিং এ তো হোস্টিং একটা বিষয় থাকে, যে প্রত্যেকটা ইভেন্টে আমাদের একটা হোস্ট লাগে। তো হোস্টের জন্য কিন্তু আমাদের যে ভয়েস টেকচার, আমাদের একটা স্ক্রিপ্ট রেডি করা, বা স্ক্রিপ্টের বাইরে যেও আমাদের অনেক ইভেন্ট, এই যে প্রেশার হ্যান্ডেল করা, সবকিছু কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা হোস্ট হিসাবে। তো এই যে স্পিকিং এখানে বলতে গেলে, এখানে এর জন্য আমি হচ্ছে বিভিন্ন সেশনের জন্য প্ল্যান করছি। আমি তো ডিরেক্টর অফ ল্যাঙ্গুয়েজ সেগমেন্ট এই সেশনও হয়েছি। তো আমি অ্যাকচুয়ালি ওইভাবে কিছু করার সুযোগ পাইনি, কিন্তু দেখেছি যে আমার প্রিভিয়াস যারা সিনিয়র ছিলেন তারা এরকম বিভিন্ন সেশন অ্যারেঞ্জ করেন, যে কিভাবে আমি ফ্লুয়েন্টলি প্রেজেন্টেশন দিতে পারবো, বা কিভাবে স্পিকিং করতে পারবো, একটি স্ক্রিপ্ট কিভাবে আমি রেডি করতে পারবো, এবং সেটা কিভাবে ফ্লুয়েন্টলি আমি আয়নায় নিজের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো। এই বিষয়ে বিভিন্ন আমাদের সেশন হয়ে থাকে। আর ল্যাঙ্গুয়েজ সেগমেন্টের আন্ডারে আমাদের একটা সিগনেচার প্রোগ্রাম হচ্ছে পাবলিক স্পিকিং প্রো, যেটা আমাদের প্রিভিয়াস হয়েছে, রিসেন্টলি হয়েছে এটা। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ফ্রেশার্স তারাও কিন্তু এখানে জয়েন করতেছে, কারণ প্রত্যেক বছর এটা যেহেতু হয়ে থাকে। তো এক্ষেত্রে দুইটা সেগমেন্ট আমরা রাখি, যে যারা নিউ কামার তাদের জন্য আমরা আলাদা প্রাইসের বা প্রাইস মানে ব্যবস্থা করি, আর যারা হচ্ছে আমরা একটু সিনিয়র আছে তারা আলাদা ভাবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যখন সে আসে, সে কিন্তু এসেই পুরা ঘাবড়ে যায় না, সে চেষ্টা করে আস্তে আস্তে, সেজন্য আসে, সেজন্য কম্পিটিশনে পার্টিসিপেট করে। সে এঙ্গেজমেন্টটা আমরা করার চেষ্টা করি, যে ফার্স্ট সেকেন্ড না হোক, সে স্টেজে দাঁড়িয়ে একটু কথা বলুক। এবং তার জন্য আমরা আলাদাভাবে আগে থেকে, মানে যেদিন ইভেন্ট হবে ইভেন্টের আগে থেকে আমরা সেশন নিই, বা কিভাবে কি করতে হবে, আমরা কিভাবে কথা বলতে পারবো, কিভাবে আমাদের জড়তা কাটাতে পারবো, এর বিভিন্ন সেশন আমরা অ্যারেঞ্জ করে থাকি। আচ্ছা, তো এবার সাব্বির ভাইয়ের কাছে যাও। ভাইয়া যদি বলতেন যে ভিজুয়াল ওডিসি যে সেশনটা, এটা নিয়ে যদি আমরা কথা বলি, এই যুগে গ্রাফিক্স ডিজাইন বা ভিজুয়াল স্কিল শেখাটা একজন স্টুডেন্টের ক্যারিয়ার জন্য যদি বলি যে আসলে ভীষণ 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 জরুরি, তো ঠিক কতটা জরুরি যদি ইলাবোরেট করতেন? জি, এখন তো আসলে গ্রাফিক্স বলতে গ্রাফিক্স ডিজাইন যে বেসিক যে কাজগুলো, সেই কাজগুলো তো আসলে একজন স্টুডেন্টের জন্য, যদি কর্পোরেট লাইফে যাইতেছেন বা যেখানেই যাইতে চান কেন, তার এই বেসিক স্কিল গুলো শেখা তো অনেক জরুরি। এখন সিভি রাইটিং বলেন, যে কোনো কিছু, ক্যানভাতে একটা সিভি বানাবেন, তো এক্ষেত্রেও তো আমার তো ক্যানভার কাজটা কিছু জানতে হবে। বা যে কোনো কিছু বানাইতে হলে আমার থাকলে ইমার্জেন্সি একটা পোস্টার বানাইতে হবে, বা আমার থিসিসের জন্য একটা পোস্টার বানাইতে হবে। তো সেক্ষেত্রে আমার বেসিক যদি না জানা থাকে, তো আমি তো এটা তো আগাইতে পারবো না সামনে। তো এর জন্য আমাদের বিভিন্ন, হ্যাঁ, এই জন্য আমাদের মিটিং এই এক ধরনের সেশন হয়, যে সেই সেশনের মাধ্যমে পরবর্তী যে প্রোগ্রামটা থাকে, সেই প্রোগ্রাম রিলেটেড যে স্কিলটা লাগবে সেটা সম্পর্কে ধারণা দেয়, প্লাস প্র্যাকটিক্যাল একটু লিসন হয়ে যায়, যে যাতে পরবর্তী যদি কেউ ইন্টারেস্ট থাকে এখানে, যেহেতু ও এখানে একটু টাচ পারলো মিটিং এ, এবং বাসা থেকে একটু প্র্যাকটিস করলো বা কোনোভাবে সে অ্যারেঞ্জ করে পরবর্তী যে প্রোগ্রাম হবে সেখানে যাতে ভালো ফলাফল নিয়ে আসতে পারে, বা স্কিলের ডেভেলপড হইতে পারে। যে এই যে ভিজুয়াল ওডিসির, আর ভিজুয়াল ওডিসির কথা যদি স্পেসিফিক বলি, এটা আমাদের আসলে ক্লাব মেম্বারদের ছিল, ইভেন্ট ছিল, যে আমার ক্লাব মেম্বাররা যাতে সবাই একটু ভালোভাবে স্কিলটা আয়ত্ত নিয়ে আসতে পারি, সেই জন্য নিজেদের মধ্যে একটা কম্পিটিশন ছিল। তবে এখানে যাতে জুনিয়র যারা নতুন ইনক্লুড হয়েছে, তারা যেন সহজেই ক্লাবের সাথে কানেক্ট হইতে পারে, এবং ক্লাব থেকে ভালো একটা কিছু যে হইতেছে, এবং এখানে এসে যে একটা ভালো কিছু শিখতেছে এবং কম্পিটিটিভ এনভায়রনমেন্ট পাইতেছে, তারা যেন সহজেই পায়, এই জন্য আসলে ভিজুয়াল ওডিসি অ্যারেঞ্জ করা। আচ্ছা, তার মানে মোটামুটি স্টুডেন্টদের স্কিলফুল করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু প্রয়োজন স্টেপ বাই স্টেপ আপনারা সেগুলো সব করছেন স্টুডেন্টদের কর্পোরেট রেডি করার জন্য। সো দীপ্তি আপু এর আগেই পাবলিক স্পিকিং প্রস নিয়ে বললেন, যদি এটা আরেকটু ইলাবোরেটলি বলতেন, কারণ পাবলিক স্পিকিং নিয়ে তো সবারই একটা ভীতি থাকে, যে অনেকের শুরুতে তো এমনও হয় যে হাঁটু কাঁপছে, পা কাঁপছে, কথা বলতে পারছে না, গলা কাঁপছে। সো আপনারা ঠিক কি কি করে থাকেন, বা আপনাদের ইনিশিয়েটিভ গুলো কি কি হয়, যদি স্টেপ বাই স্টেপ হয়ে থাকে সেই স্টেপ গুলো কি আমাদের যদি একটু ইলাবোরেটলি বলতেন? হ্যাঁ, যেহেতু পাবলিক স্পিকিং একটা সিগনেচার প্রোগ্রাম বলছি,
এটার জন্য আমাদের লং টার্ম আমাদের ফার্স্ট থেকেই কিছু বেসিক আমাদের যে সেশন হয়ে থাকে, যেরকম দেখা যাচ্ছে যে আমরা যখন কথা বলবো দেখা যাচ্ছে যে অনেক অডিয়েন্স থাকলে আমাদের অনেক জড়তা কাজ করে বা ভয় লাগে, যে মনে হয় যে আমি কি পারবো। তো স্টুডেন্টদের ফার্স্ট থেকে আমাদের এনকারেজ করা যে তুমি পার্টিসিপেট করো, আমরা আছি হেল্প করার জন্য। তো এইটা আগে বেসিক আমাদের তাদেরকে এনকারেজ করা, তাদেরকে মোটিভেশন করা, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ আমাদের, যে স্টুডেন্টদের পুশ করা যে পার্টিসিপেট করো। দেন তারা রেজিস্ট্রেশন করলো, রেজিস্ট্রেশন করার পরে আমাদের টার্গেট হয় যে অ্যাকচুয়ালি পাবলিক স্পিকিং এর প্রিভিয়াস যারা ফার্স্ট উইনার হয়েছে বা ফার্স্ট রানার আপ হয়েছে তাদের আমরা এক্সপিরিয়েন্স শেয়ার করতে বলি। আমরা সেশন অ্যারেঞ্জ করি, এগুলো আমাদের যে জেনারেল মিটিং হয় সেই জেনারেল মিটিং এর মাধ্যমে আমরা তাদেরকে নিয়ে আসি এবং তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে যে তারা কিভাবে এই প্রোগ্রামে পার্টিসিপেট করছে বা কি কি পয়েন্ট গুলো, মেইন পয়েন্ট কোনগুলো মোটেও ভুল করা যাবে না এবং কিভাবে আমি আরো বেশি ডেভেলপ করতে পারবো। এই রিলেটেড টিপস যখন স্টুডেন্টরা পায় তখন বেশি আরো তারা মোটিভেট হয় এবং তারা আস্তে আস্তে চেষ্টা করে। দেন দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন সেশন হয়ে থাকে বা আমরা জুম লিঙ্ক দিয়ে আমরা সেশন করি যে কিভাবে আমরা স্ক্রিপ্ট বানাতে পারি। কারণ আমাদের যখন পাবলিক স্পিকিং হয় আমাদের টপিকটা তো আগে থেকে হয়তো সিলেক্টেড, তো দেখা যাচ্ছে আমরা রেলিভেন্সি মেনটেন করি না, আমরা একটা স্ক্রিপ্ট বানাই বা আমরা দেখা যাচ্ছে যে অনেক বেশি অ্যাট্রাকটিভ স্ক্রিপ্ট বানাই থাকি, কিন্তু অ্যাকচুয়ালি কোনগুলো রেলিভেন্ট, আমাদের কিভাবে অ্যাট্রাকটিভনেসটা কিভাবে স্মার্টলি আমরা কথা বলতে পারি, আমাদের ভয়েস টেক্সচার, এই বিষয়ে আমরা একটু ওদের হেল্প করার চেষ্টা করি। এবং ফাইনালি আমাদের ওরা যখন স্টেজে ওঠে তখন তো ওদের মানে বেস্টটা দিয়ে ট্রাই করে, দেন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। তো আপু বললেন যে ভয়েস টেক্সচার ঠিক রেখে কিভাবে একটা স্টুডেন্ট স্কিলফুল ওয়েতে কথা বলতে পারে, মানে সুন্দর করে। আজকের যুগে তো কথা বলার শেষ নেই, যে যত ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে তার কদর তত বেশি। সো দ্যাটস আ গ্রেট নাগেট, আশা করি আমাদের অডিয়েন্স এটা নোট করে রেখেছে। সো নেক্সট আমরা ক্যাম্পাস কানেক্ট নিয়ে কথা বলবো। অন্য ভার্সিটির সাথে আপনাদের নেটওয়ার্কিং স্টুডেন্টের জন্য ঠিক কতটা বেনিফিশিয়াল? এই ক্যাম্পাস কানেক্টের মাধ্যমে কিভাবে আপনারা এটা স্টুডেন্টদের বেনিফিটেড করছেন বা ফ্যাসিলিটেট হচ্ছে স্টুডেন্টরা, যদি একটু বলতেন সাবির ভাইয়া। হ্যাঁ, যে আমাদের ক্লাবিং এর কিন্তু বড় একটা পার্টি হচ্ছে আমার নেটওয়ার্কিং। তো আমি কিভাবে আমার নেটওয়ার্কিংটা আরো মানে বড় করতে পারি, কিভাবে আরো বাড়াইতে পারি, এর জন্য আসলে আমাদের ক্লাবিংটা আর সবচেয়ে বেশি হেল্প করে। তো তার চেয়ে বড় হেল্প করে হচ্ছে আমাদের যে ক্যাম্পাস কানেক্ট, যেটা যেটা আমরা অ্যাম্বাসিডরের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয় বলতে, যদি অন্য কোনো একটা ভার্সিটি দেখা গেলো কেস কম্পিটিশন আছে, যেটা ন্যাশনাল কেস কম্পিটিশন, তো ওরা যখন অ্যাম্বাসিডরের জন্য আমাদের বলে ক্লাবের সাথে কোলাবোরেশন করে, তো তখন আমরা ক্লাব থেকে একজন তো চাই সেখানে অ্যাম্বাসিডর হিসাবে। তো সেখানে যে সেখানকার নিউজটা আমাদের ইউনিভার্সিটিতে পাস করা এবং দুইটার মধ্যে যে কানেকশনটা তৈরি করে, এটাও কিন্তু তার একটা বড় অ্যাচিভমেন্ট বা সে বড় একটা লার্নিং প্রসেস। এটা কিন্তু পরবর্তীতে আসলে অনেক কাজে লাগে। তো দুইটা জিনিসের মধ্যে যে কানেক্ট করতেছে, এই জন্য যে ক্যাম্পাস মানে দুইটা ক্লাবের কোলাবোরেশন, যেটা আমাদের সবচেয়ে বেশি হেল্প করে। এবং আমাদের যখন কোনো একটা ন্যাশনাল প্রোগ্রাম বা অন্য বড় কোনো একটা প্রোগ্রাম হয়, তখন আমরাও কিন্তু অন্য ইউনিভার্সিটির ক্লাবের সাথে কোলাবোরেশন করি। তো কোলাবোরেশনের মাধ্যমে ওদের থেকেও আমরা একজন নিই, মানে ক্যাম্পাস অ্যাম্বাসিডর হিসেবে। তো ওনারাও তখন আমাদের ক্যাম্পাসের নিউজটা ওখানে পাস করে এবং দুইটার মধ্যে যে কানেকশনটা তৈরি করে, তো এর মাধ্যমে ওনারও কানেকশনটা বিল্ড হইতেছে, সাথে আমাদেরও ওই ইউনিভার্সিটি সম্পর্কে বা ওই ইউনিভার্সিটির অনেক যারা ক্লাবে যারা আছে ওদের সাথে আমাদের কানেকশনটা আরো স্ট্রং হইতেছে এবং আমরা একে অপরের সাথে আসলে মাল্টিপল পার্সনের সাথে কানেক্ট হইতে পারতেছি মোটামুটি এই ক্যাম্পাস। নেটওয়ার্কিংটা ভালো হচ্ছে, কমিউনিকেশন হ্যাঁ, গ্যাপটা কমে যাচ্ছে। আসলে হ্যাঁ, এই যুগে তো কমিউনিকেশন গ্যাপ হলে আমরা বিভিন্ন কি বলবো অ্যাডভান্টেজ থেকে বঞ্চিত করে নিজেদের। এটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা স্টুডেন্টের জন্য, কিভাবে একটা অপরচুনিটি নিয়ে আসতে হবে, এটা জানাটা আসলে সবার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। জি সো জি অবশ্যই। হ্যাঁ, পরের প্রশ্নটি কিন্তু আমাদের অডিয়েন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ব্যাংকিং সেক্টরে যেতে চান। আপনাদের প্রাইম ব্যাংকের সাথে একটি সেশন ছিল, আমি দেখেছি পেজ ঘেটে। সো প্রাইম ব্যাংকের সাথে যে সেশনটি ছিল, স্টুডেন্টরা ব্যাংকিং সেক্টর নিয়ে কি কি নতুন জানতে পারলো? দীপ্তি আপু, আপনি যদি এই বিষয়টা একটু ডিপলি বলতেন তাহলে আমাদের অডিয়েন্সের জন্য খুবই ভালো হতো। হ্যাঁ, এখানে হচ্ছে মেইনলি আমাদের দেখা যাচ্ছে যে ব্যাংকে যারা জব করতে চায়, বিজনেস ব্যাকগ্রাউন্ড যারা আছে ওনারা বেশি ওই সেক্টরে যেতে চায়, কিন্তু অন্যান্য যে সেক্টর গুলো আছে সেখান থেকে কিভাবে আমাদের প্রিপারেশনটা নেওয়া লাগবে বা এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে ক্রাইটেরিয়া গুলো আছে সেই ক্রাইটেরিয়া গুলো আমরা কিভাবে ফুলফিল করতে পারি, আমাদের মিনিমাম সিজি কত থাকবে, আমরা কিভাবে এখন থেকে প্রিপারেশন নিব, সেই বিষয়গুলো আমাদের তো থাকে।
এছাড়া যখন আমাদের এক্সপার্টরা আসেন ওই বিষয়ে, ওদের কাছে আমরা কিন্তু ডিরেক্ট কোশ্চেন করার সুযোগ পাই। এটা কিন্তু একটা বড় আমাদের অপরচুনিটি যে আমাদের একটা কোশ্চেন অ্যান্সারিং সেশন থাকে, যেখানে অডিয়েন্স থেকে আমরা যে কেউ প্রশ্ন করতে পারবো, আমাদের সমস্যাটা সমাধান করতে পারবো। তো স্পেসিফিক্যালি ব্যাংকিং এ যেহেতু আমি এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আমার ওই সেক্টরে যাওয়ার অতটা ইচ্ছা নাই, কিন্তু অনেকের আছে যে হ্যাঁ আমার ওই সেক্টরে যেতে হবে। তো সেক্ষেত্রে এইসব টাইপের প্রোগ্রামগুলো যদি পার্টিসিপেট করে বা যারা ইন্টারেস্ট এত আসে, এবং ওখান থেকে আমাদের এক্সপার্টদের কাছ থেকে ডিরেক্ট কোশ্চেন করে অ্যান্সারটা করতে পারে, সেক্ষেত্রে যে ক্রাইটেরিয়া গুলো আছে আমি যে বললামই, বা সিজি বা অন্যান্য বিষয়গুলো আছে, সেগুলো জানার চেষ্টা করে আর কি। মোটামুটি একটা ওভারভিউ পেয়ে যান যে কি করতে হবে কি না করতে জি। হবে ব্যাংকিং সেক্টরে, কখন থেকে প্রিপারেশন নেওয়া যাবে। হ্যাঁ, আমাদের তারপরে হচ্ছে যে আমাদের যে ভাইভা গুলো হবে, সেক্ষেত্রে আমাদের যে প্রিপারেশনের বিষয়গুলো, ওভারঅল একটা আমাদের কনসেপ্ট থাকে যে আমার এই সেক্টরে যাওয়ার জন্য বা এই জোনে যাওয়ার জন্য আমার কি কি করা উচিত। দ্যাটস গ্রেট। দেন আমরা যাব এজেন্টিক সেশন নিয়ে কথা বলবো। আপনার এআই নিয়ে কাজ করেছেন, সো ফিউচার লিডারদের জন্য এআই শেখাটা কি একদমই বাধ্যতামূলক নাকি এটা ছাড়াও চলা যায়? যদি সাব্বির ভাইয়া বলতেন এটা কি কিভাবে আপনারা দেখছেন বা কিভাবে। এআই তো এখন আসলে এআই আসলে বলার কিছু নাই। আমার ডেইলি লাইফে এমন কোনো কাজ নাই যে আসলে এআই দিয়ে করতেছি না। তো এখন বর্তমানে আসলে এআই এর বেসিক ইউজটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট। আমরা এআই দিয়ে একটা অনেক বড় বড় কাজকে অনেক ইজিলি হ্যান্ডেল করতে পারি, প্লাস অনেক ছোট ছোট জিনিসকে যেটা এআই দিয়ে সহজে আমরা জাস্ট করে ফেলতে পারি। তো সুতরাং এখনকার বর্তমানে এআই এর বিকল্প তো আসলে কিছু নাই। তো এআই এখন যেহেতু চলে আসছে, তো আমাকে অবশ্যই সেই হিসাবে স্কিল হইতে হবে। তো আমাদের ক্যারিয়ার ক্লাব আসলে এই নিয়েও কিন্তু কাজ করছে। তো ক্যারিয়ার ক্লাবের একটা প্রোগ্রাম ছিল আমাদের এজেন্ট নেটকম ডাইনিং। তো এজেন্ট এক্সপি, তারপরে আমি আবার সেখানকার ক্যাম্পাস অ্যাম্বাসিডর ছিলাম। তো ওখানে এআইটা কিভাবে কাজ করবে, কিভাবে আমরা জি জি, আমাদের ডেইলি লাইফে কিভাবে আমরা করতে, আমরা এআই নিয়ে কাস্টমাইজ জি জি হ্যাঁ, এবং এআই এর কিভাবে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি, সঠিকভাবে কিভাবে ইউটিলাইজ করতে পারি, এর বেসিক একদম সম্পূর্ণটাই আসলে এজেন্ট এক্স এর মধ্যে ছিল। আচ্ছা, এআই এর আসলেই বর্তমান যে যুগটা চলে এসেছে, এআই এর কোনো বিকল্প নেই এরকম হয়ে গিয়েছে। সবাই যে কোনো কাজে, আমরা এক্সামে পর্যন্ত এআই এর হেল্প নিচ্ছি, অ্যান্সারটা কি হবে দিয়ে দেন, চ্যাট জিপিটি আমাদের দিয়ে দিচ্ছে। এতটাই আমরা এআই অনেক অনেক ডিপেন্ডেন্ট হয়ে সময় যাচ্ছি। আমার দেখা গেল একটা প্রবলেম দেখা গেল আমার অনেক সময় লাগতেছে, সেখানে আমি সময়টা অনেক কিছু সেভ করতে, সেই সময়টা আমি অন্য জায়গায় ধরো ইনভলভ করতে পারতেছি। জি। নেক্সট যাবো, নেক্সট আমরা লিঙ্কডইন নিয়ে কথা বলবো। লিঙ্কডইন প্রোফাইল সাজানোর ক্ষেত্রে স্টুডেন্টরা অনেক ধরনের ভুল করে। প্রথমত লিঙ্কডইন যে থাকা প্রয়োজন এটাই অনেকে বুঝতে পারে না, ইনিশিয়ালি কি করবে এটাই বুঝে উঠতে পারে না। সো লিঙ্কডইন থাকাটা কতটা জরুরি, এবং বর্তমানে সব থেকে বেশি কি কি ভুল হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল সাজাতে গেলে, সেগুলো যদি দীপ্তি আপু একটু বলতেন। আচ্ছা, ফার্স্ট অফ অল লিঙ্কডইন সবার একটা অ্যাকাউন্ট খোলা দরকার, কিন্তু দেখা যাচ্ছে মেইন যে ব্যারিয়ারটা সেটা হচ্ছে অনেকে প্রোফাইল বানায় কিন্তু এটাকে অপটিমাইজ করে না। একটা প্রপার হেডলাইন লাগবে বা একটা আমাদের সামারিটা খুবই সুন্দরভাবে দেওয়া লাগবে, এই বিষয়গুলো কিন্তু নোটিস করে না। দেখা যাচ্ছে আমি লিঙ্কডইনে অনেক বেশি অ্যাক্টিভ, এখন এটা যদি আমার কোনো এইচআর বা আমার যদি কোনো ফেমাস পার্সন না বুঝে, তাহলে তো ওনারা আমাকে কানেক্ট করবে না। বা আমি কি কি প্রোগ্রাম করতেছি এটা যদি সুন্দরভাবে আমি না সাজাই বা আমি অ্যাক্টিভ না থাকি, তাহলে তো আমার নেটওয়ার্কিংটা আসতেছে না। তো মেইন হচ্ছে অপটিমাইজেশনের জায়গা থেকে যে আমার একটা প্রপার হেডলাইন, একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আমি যে ইভেন্ট গুলো করতেছি সেগুলো একটা রেগুলার আমার ইভেন্ট গুলো সাজিয়ে সুন্দর করে আপডেট করা, অ্যাক্টিভ থাকা, নেটওয়ার্কিং করা, এটা হচ্ছে বেসিক আমাদের প্রবলেম সবার দেখা যায়। জাস্ট অ্যাকাউন্ট খুলে রেখে দিচ্ছে, কোনো আপডেট করতেছে না, ইনঅ্যাক্টিভ ভাবেই রয়েছে, এটা সমস্যা হয়ে থাকে। হ্যাঁ, এই সমস্যাগুলো আসলেই আহ, বেশিরভাগ স্টুডেন্টরা ফেস করছে। আমরা এখন যাব অডিয়েন্সের কাছে। আর ইউ গাইজ টেকিং নোটস? কারণ এই টিপস গুলো কিন্তু আপনারা কোনো বই পাবেন না। সো আমরা যদি আপনাদের এন্টারপ্রেনারশিপ বা এই ধরনের কিছু ওয়ার্কশপ নিয়ে কথা বলি, দীপ্তি আপু বা সাবির ভাইয়া, সো সেখানে দেখা যায় এন্টারপ্রেনারশিপ বলি বা পাবলিক স্পিকিং ক্রস বলি, যেটাই হোক, ওয়ার্কশপ গুলো তো উদ্যোক্তা হতে শেখাচ্ছে। জব করার জন্য মেন্টালি ঠিক কতটা রেডি করছে, নাকি শুধু এন্টারপ্রেনারশিপ নিয়েই কাজ করছে? এগুলো ঠিক কিভাবে বলবেন যে জব রেডি হচ্ছে নাকি এন্টারপ্রেনারশিপ রেডি হচ্ছে, নাকি এন্টারপ্রেনারশিপে বেশি এগিয়ে যাচ্ছে নাকি জবে বেশি এগিয়ে যাচ্ছে? যদি সাব্বির ভাই বলতেন। জি, আমাদের আমাদের ক্লাব আসলে দুইটা সেক্টর নিয়ে কাজ করে। তো আসলে যারা জবের প্রতি আসলে বেশি ফ্যাসিনেটেড, তাদেরকে দিয়ে আসলে এন্টারপ্রেনারশিপে খুব একটা তো গ্রো করতে পারবে না।
বিশেষ বিশেষ করে আসলে যারা এন্টারপ্রেনারশিপ করতে চায় তাদের মেইন হচ্ছে ইচ্ছা শক্তি যদি না থাকে তাহলে তো সারা সেদিকে আগাইতে পারবে না। তো আমরা আসলে দুইটাদের এন্টারপ্রেনিউরশিপ ওয়ার্কশপে আপনারা মূলত কি কি করছেন ভাইয়া? এখানে আপনারা কিভাবে তাদের গাইডলাইন দিচ্ছেন যে এটা করবে নাকি ওটা করবে? মানে এখানে হচ্ছেটা কি আসলে? হ্যাঁ, এন্টারপ্রেনারশিপে যে আমাদের যে ওয়ার্কশপ হয়েছিল একটা 4 দিনের, তো 4 দিনের ওয়ার্কশপে তো 4 দিন ডিফারেন্ট ডিফারেন্ট স্পিকার আসছে। তো ওনারা আসে আসলে ওনারা তো এই বিষয়ে যারা এক্সপার্ট, তো ওনারা তো অবশ্যই সাকসেসফুল হওয়া যাবে। তো সেই বিষয়ে বিভিন্ন ইনসাইট দেয় এবং অডিয়েন্স থেকে তারা আসলে তার মন্তব্যটা নেয় বা তাদের কি ব্যারিয়ার ফেস করতেছে আসলে এই ধাপটা অতিক্রম করতে, যারা মানে সাকসেসের মধ্যে কি কি বাধা আসতেছে এই সবগুলো আসলে তারা শোনে এবং তারা আসলে সেগুলো অ্যান্সার করার চেষ্টা করে এবং যদি কোনো হেল্প থাকে তারা সবগুলো হেল্প দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকে। আসলে আমাদের এই প্রোগ্রামগুলো মূলত আসলে যারা এন্টারপ্রেনার হইতে চায় এবং যারা হইছে এই দুজনকে কানেক্ট করে একসাথে, দুইজনকে কানেক্ট করার মাধ্যমে যারা সমস্যা ফেস করতেছে তাদের এই সমস্যা যেন সলভ করতে পারে সেই জন্য আমাদের গেস্টের নিয়ে আসা হয়, তারা এই সমস্যা সলভ করতে পারে। এবং যারা নতুন আসলে তারা চায় উদ্যোক্তা হইতে কিন্তু আসলে কিভাবে কি শুরু করবে বা কিভাবে কি আগাবে, কি সঠিক প্রসেসটা কেমন, কি করলে আসলে সাকসেস রেটটা বেশি আসবে, এই রিলেটেড যারা একদম কিছুই জানে না তারা তাদের জন্য আমরা সেশন অ্যারেঞ্জ করি। সেই সেশনে তারা মানে সব বিভিন্ন ডিটেলসে জানতে পারে এবং যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই তাদের জন্য তো ওপেন থাকে। তো তারা কোশ্চেনের মাধ্যমে তাদের যেই নলেজটা দরকার এই এন্টারপ্রেনারশিপের জন্য তারা সম্পূর্ণ আসলে গেইন করতে পারে ওয়ার্কশপের মাধ্যমে। তো সেই নেটওয়ার্কিং আর কমিউনিকেশন গ্যাপেই আমরা চলে গেলাম। আবার নেটওয়ার্কিং করতে হবে, কমিউনিকেশন বিল্ড করতে হবে, দেন যে কোনো সেক্টরে আপনি চান যেতে পারবেন। সো মেইন বিষয় এটাই যে আপনাকে নেটওয়ার্কিং করতে হবে, আপনাকে কথা বলা শিখতে হবে। সো নেক্সট আমরা যদি রাইটোপিয়া নিয়ে কথা বলি, রাইটোপিয়া খুবই আপনাদের একটি ভালো সেশন ছিল। সেখানে আপনার রাইটিং বা কন্টেন্ট ক্রিয়েশন স্কিল নিয়ে জবের ক্ষেত্রে কোনো এক্সট্রা ইয়ে দিচ্ছে কিনা খুব ভালোভাবে বলেছিলেন বা সেগুলো ইলাবোরেট করেছিলেন। আমরা যদি এখন সেগুলো নিয়ে জানি, দীপ্তি আপু সেগুলো যদি বলেন। হ্যাঁ, রাইটোপিয়ার মেইন হচ্ছে আমাদের থাকে একটা যে রাইটিং মানে একটা ক্লিয়ার কমিউনিকেশন আমাদের। যখন জি একটা স্টুডেন্ট কোনো কিছু ভাবে তখন সেই ভাবনাটাকে যখন লিখে প্রকাশ পায় তখন কিন্তু সেই ভাবনাটা সুন্দরভাবে আমরা বুঝতে পারি। তো এই যে রাইটোপিয়া এটা জাস্ট আমাদের যারা ফ্রেশার্স আছে তাদের জন্য আমরা বিভিন্নভাবে করে থাকি। দেখা যাচ্ছে যে এই যে রাইটিং এর মাধ্যমে যে আমরা যখন জবে যাব তখন আমাদেরকে প্রপার ফর্মাল ইমেল কিভাবে আমরা লিখবো, বা আমরা যখন ক্লাবিং করি তখন আমাদের বিভিন্ন প্রপোজাল লেটার লেখা লাগে। তো এই লেখাগুলা বা আমরা যখন কন্টেন্ট লিখবো বা ইমেল লিখবো, এইগুলা কিন্তু একটা প্রপার ফরম্যাট আছে যে আমরা কখন ইনফর্মাল লিখবো কখন ফর্মালি লিখবো, এবং এই যে নিজের ভাবনাগুলো গুছিয়ে বলার জন্য কিন্তু এইটা হয়ে থাকে। তো এই যে ইমেল রাইটিং, কন্টেন্ট রাইটিং, এগুলো বেসিক্যালি আমরা ফার্স্ট ইয়ার যে স্টুডেন্ট থাকে এদের জন্য অ্যারেঞ্জ করি, কারণ তারা হচ্ছে ক্যাম্পাসে ফার্স্ট আসছে, তারা তাদের যে এক্সপার্ট জন যেটুকু আছে সেটুকুর মাধ্যমে আমাদের ক্লাবে জয়েন হোক এবং তাদের এক্সপার্টাইজটা শো করুক, এবং আমরা ওদেরকে দেখা যাচ্ছে যে ওটা জাস্ট করি এবং আরো কি কি বেটার টিপস দেওয়া যায়, কিভাবে আরো বেশি বেটার ভাবে সুন্দরভাবে লিখতে পারা যায়, এই বিষয়ে আমরা তাদের হেল্প করে থাকি। Absolutely, very well said আপু, as usual. কেইউসিসি নেক্সট জেন এর মাধ্যমে আপনারা কিভাবে ভবিষ্যতের লিডারদের খুঁজে বের করছেন? এটা কিভাবে স্টুডেন্টদের বেনিফিটেড করছে সাব্বির ভাইয়া? কেইউসিসি নেক্সট জেন আসলে একটা সুন্দর একটা প্রোগ্রাম যেখানে আসলে কেইউসিসি নেক্সট জেনের মাধ্যমে কিন্তু আমরা ফিউচারে যারা আমাদের ক্যারিয়ার ক্লাবে ইন্টারেস্টেড বা সামনের দিকে আমরা ক্যারিয়ারে যারা ফোকাস বা হচ্ছে যারা আমাদের ক্লাব সম্পর্কে একটু আসতে চাই তাদেরকে একদম ডিটেলসে তো ক্লাসরুমে যে প্রমোশন করা হয়। তো এটা কি এবং শুধু এই ক্লাব স্টুডেন্টের জন্য নাকি অল ওভার ইউনিভার্সিটি অল ওভার স্টুডেন্টের জন্য? অল ওভার দ্য ইউনিভার্সিটি স্টুডেন্ট, কারণ আমাদের ইউনিভার্সিটিতে প্রত্যেক বছর তো নতুন কিছু সদস্য অ্যাড হয়, সদস্য আসতে বলছে নতুন একটা ব্যাচ ঢোকে। তো ওরা যাতে আসলে কিভাবে ক্যারিয়ার অবজেক্ট বা ক্যারিয়ার যে ইনসাইট গুলো পাবে কিভাবে, তো একটা আমাদের ক্লাবের মাধ্যমে তো পাবে। তো আসলে ক্লাবের মাধ্যমে যে কিভাবে পাবে এবং এইটাকে আমরা তাকে ইনক্লুড করে নিই আসলে আমাদের মাধ্যমে, যদি আমাদের কাছে যদি তারা আসে তারা তারা আমরা এই ইনসাইট গুলো পাবে। এভাবে আমরা ক্লাসরুমে যে প্রমোশন করি। এবং কেইউসিসি নেক্সট জেনের প্রমোটার বিষয় হচ্ছে যারা এখন ক্যাম্পাসে নতুন আসছে, তো তাদের টার্গেটই থাকবে আসলে সবার সাথে কিভাবে কি মেশা যায় বা কিভাবে কানেক্ট হওয়া যায়। তো আসলে ফার্স্টেই যদি একটা বড় একটা প্রোগ্রাম বা তাদের সবাইকে তাদের জুনিয়রের জন্য যদি একটা শুধু প্রোগ্রাম করি, তো সেখানে তারা পার্টিসিপেট করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব বোধ করে না। কারণ কি, কারণ ওখানে যারা পার্টিসিপেট করছে সবাই ওরই ব্যাচে, মানে সবাই ওর সমকক্ষ যারা, যেহেতু এখানে কোনো সিনিয়র নাই মানে অন্য কেউ নাই, সেক্ষেত্রে ওরা স্বাচ্ছন্দ্যভাবে জয়েন হইতে পারে। তো এই জন্য ওদের জন্য নেক্সট জেনে আমরা অনেকগুলো কম্পিটিশন রাখি, যারা হচ্ছে যারা কন্টেন্ট রাইটিং লিখতে ভালোবাসে, তো তাদের জন্য
কন্টেন্ট রাইটিং থাকে, বা যারা আগে থেকে একটু দেখা গেল আইটিতে ভালো বা বিভিন্ন পোস্টার বানায় বা পোস্টার প্রেজেন্ট করে, তো তাদের জন্য একটা সিগমেন্ট থাকে যারা পোস্টার প্রেজেন্টেশন। আবার যারা আছে প্রেজেন্টেশন স্লাইড ভালো বানাইতে পারে, তাদেরকে নিয়ে আসলে তাদের জন্য একটা ইভেন্ট থাকে, মানে তাদের একটা পোর্শন থাকে যে আছে। সেগমেন্টেশন করা থাকে আসলে। জি জি, মানে বিভিন্ন মানে জুনিয়ররা যাতে এঙ্গেজ ফিল করে, তারা ক্লাবে যাতে আসে মানে বলতে না পারে বা বুঝতে না পারে যে আসলে এখানে আসলে অন্য কিছু হয় না, এখানে আসলে কাজের জিনিস হয় এবং আমি কিভাবে স্কেল করতে পারি, ফার্স্টে একটা ধারণা দেওয়ার জন্য আমাদের কেউসিসি নেক্সট ইভেন্টটা খোলা। কনসিস্টেন্সির মাধ্যমে স্টুডেন্টদের স্কিলফুল করা হয়। জি জি জি। So, গত 17 মার্চ আপনাদের ক্যারিয়ার টক সিরিজের শেষ পর্ব ছিল, সেখান থেকে সেরা একটা অ্যাডভাইস যদি আমরা জানতে পারতাম দীপ্তি আপু, খুবই ভালো লাগতো। ওইখানে বেসিক্যালি আমাদের সিভি রাইটিং এর উপরে এবং ইন্টারভিউ রেডিনেস এর উপরে সেশনটা ছিল। তো দেখা গেছে যে ওইখানে সেশনটা খুবই ইন্টারেস্টিং ছিল এবং খুবই ইন্টারেক্টিভ ছিল সেশনটা। বিকজ রোজার মধ্যেও যে এত সুন্দর স্টুডেন্ট এঙ্গেজমেন্ট ছিল, সেটা হয়তো সেশনটা না দেখলে আমরা বুঝতাম না। তো দেখা যাচ্ছে যে একটা সিভি আমরা মেক করি, এখন সিভি মেক করার ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক বিষয় আছে, যে অনেকে আছে খুব সুন্দর করে সিভিটা বেশি অ্যাট্রাকটিভ করে অনেক কিছু দেয়, বাট একটা সিভির বেসিক যে বিষয়গুলো আছে, কোনগুলা মাস্ট করা লাগবে, কোনগুলো অপশনাল, কোনগুলো করা লাগবে না, এই বিষয়গুলো কিন্তু অনেক সুন্দরভাবে আমাদের বুঝিয়েছিলেন আতি আপু। তো এই যে ক্যারিয়ার টক সিরিজ, এগুলোর মাধ্যমে আমরা এটা শিখি যে আমরা যারা প্রফেশনাল বা এক্সপার্ট জন আছে, ওনাদের থেকে গ্রেট ইনফরমেশন পাই। আমাদের রিয়েল লাইফে যে প্রবলেম গুলো আছে সেগুলো আমরা সলভ করার ট্রাই করি। কজ আমরা তো দেখা যাচ্ছে যে যখন আমাদের অফলাইন সেশন গুলো হয়, সেগুলো অনেক টাইমের কারণে হয়তো আমরা সব পোর্শন করতে পারি না। বাট আমরা এই যে লং টার্ম রোজার মাস বা আমার যখন ছুটি থাকে, তখন দেখা যাচ্ছে যে আমরা জাস্ট বোর হই, বা তখন আমরা বাসায় বসেও যে একটা ক্যারিয়ার টক সিরিজের মাধ্যমে যে ইভেন্ট গুলো করে থাকি, সেগুলো আমাদের জন্য অনেক বেশি ইন্টারেক্টিভ হয়। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের যারা হায়ার স্টাডিজের জন্য বাইরে যেতে চায়, তো ওনারা যে এক্সপার্ট গুলো আছেন, আমাদের বিভিন্ন যে প্রিভিয়াস অ্যালামনাই আছেন, ওনারা ডিরেক্ট আমাদের সাথে কথা বলেন। ওনারা হয়তো আমাদের সাথে অফলাইন ভাবে আসতে পারে না সময় সাপেক্ষতার জন্য, তো ওই ক্যারিয়ার টক সিরিজের মাধ্যমে আমরা হায়ার স্টাডিজ বা বিভিন্ন স্কলারশিপ নিয়ে আমরা ওই যে কথা বলি। তো মেইন কথা হচ্ছে যে আমাদের রিয়েল ওয়ার্ল্ড যে প্রবলেম গুলো আছে, আমরা ডিরেক্ট কথা বলে, এক্সপার্টদের সাথে কথা বলে আমরা সলভ করার ট্রাই করি। এটা একটা বেস্ট অ্যাডভান্টেজ বলতে পারেন। ওয়ান টু ওয়ান সলভ করা হয় আর কি। আচ্ছা, সো আপনারা এখন ন্যাশনাল স্পিকিং জানিতে আছেন, সাবির ভাইয়া বললেন এর আগে। খুলনার নাম সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য কোনো নেক্সট মুভ নিচ্ছেন কি দীপ্তি আপু বা সাবির ভাইয়া যদি বলতেন? সাবির ভাইয়া যদি বলতেন। নেক্সট মুভ বলতে আমাদের আসলে অনেকদিন থেকে প্ল্যান আছে যে একটা ন্যাশনাল কেস কম্পিটিশন নামানো, যেটা আসলে লাস্ট ইয়ার আমরা নামাইতে চাইছিলাম, হয়তো কিছু প্রতিবন্ধকতার কারণে আমাদের ইন্টার ইউনিভার্সিটি নামাইছি, ন্যাশনাল নামাইনি। তবে ইনশাল্লাহ আমরা আশাবাদী খুব শীঘ্রই আমাদের ন্যাশনাল কেস কম্পিটিশন একটা ইনশাল্লাহ নামাইতে পারবো, যেটা পুরা ক্যাম্পা মানে পুরা ন্যাশনালি যাতে আমাদের ক্যারিয়ার ক্লাবটা আরো ছড়াই যায় এবং পুরো ন্যাশনালের মানুষজন যেন আমাদের আসলে এখানে পার্টিসিপেট করতে পারে, তার জন্য আমরা এই ন্যাশনাল কেস কম্পিটিশন করতে মানে অ্যারেঞ্জ করতে যাচ্ছি। এবং তাছাড়াও আপনি যদি দেখবেন আমাদের আসলে এখন ক্লাবের মুভ আসলে অনেক ভালো, মানে ক্লাবের যে পরিস্থিতি, আমরা রিসেন্টলি আমাদের ওয়েবসাইট লঞ্চ করছি, যেটা kccoffficial.com। এটা তাছাড়াও আমার এখন এখন পর্যন্ত সামনে হয়তো বা আরো কিছু প্রোগ্রাম আছে, যেমন এডুকেশন এক্সপো হয়তো সামনে নামবে। তো এরকম অনেক ধরনের প্রোগ্রাম এখনো পেন্ডিং আছে, যেটা হচ্ছে আমাদের এই বছর ইনশাল্লাহ নামবে। এবং তাছাড়া ভবিষ্যতে আসলে পুরো ন্যাশনাল ওয়াইজের জন্য আমাদের এই যে ন্যাশনাল একটা কম্পিটিশন অ্যারেঞ্জের আমরা তো চেষ্টায় আছি। ইনশাল্লাহ এবার আমরা সফল হবো এবং ন্যাশনাল একটা কেস কম্পিটিশন নামবো ইনশাআল্লাহ ভাইয়া, আপনারা সফল হবেন। তো ইনশাল্লাহ। গত কয়েক বছরে কেএসসিসির বেস্ট ইভেন্ট কি কি ছিল? এরকম দুটি ইভেন্ট যদি দীপ্তি আপু শেয়ার করতেন এবং কেন সেগুলো বেস্ট, সেগুলো যদি বলতেন। আচ্ছা, বেস্ট ইভেন্ট হচ্ছে এডুকেশন এক্সপো, এটা পাবলিক স্পিকিং প্রো এন্ড মাইন্ড দ্য হ্যাক। এই ইভেন্ট গুলো সব থেকে আমার মনে হয় বেশি ইফেক্টিভ, এবং আমাদের যে ক্যারিয়ার টক সিরিজ এগুলো হয়, কারণ এগুলোতে হচ্ছে আমাদের রিয়েল এঙ্গেজমেন্টটা হয়ে থাকে। দেখা যাচ্ছে পাবলিক স্পিকিং, তো আমাদের জন্য স্পিকিং কতটা ইম্পর্টেন্ট সেটা তো আমরা বুঝি, তাই না? আমরা যেখানেই যাই না, আমরা কর্পোরেট সেক্টরে যাই, আমরা গভর্নমেন্ট জব করে যাই, যেখানে যাই আমাদের কিন্তু ইন্টারভিউ বা ভাইবা একটা সেশন থাকে, একটা জিনিস ফেস করতে হয়। সেখানে আমাদের স্পিচ ডেলিভার করা, স্পিকিং, আমাদের ভয়েস টেকচার, এইগুলোর জন্য পাবলিক স্পিকিং কিন্তু অনেক বড় একটা সিগনেচার প্রোগ্রাম আমাদের। আমি প্রিভিয়াসলি বলছি। একটা হচ্ছে মাইন্ড দ্য হ্যাক।
আর এখানে দেখা যাচ্ছে যে মাইন্ড দ্য হ্যাকে অনেকগুলা পারপাস একসাথে কাজ করে। ফার্স্ট একটা কেস দেওয়া হয়, সে কেসটা সলভ করতে হবে এবং সেটার আন্ডারে আমাদের বিভিন্ন প্রোডাক্ট শো করতে হবে, একটা ভিডিও মেকিং। তো একটা স্টুডেন্ট তার হচ্ছে ভিডিও মেকিং এর অ্যাবিলিটি না থাকলেও সে কিন্তু শিখে করতেছে। আর লাস্ট যে আমাদের ফাইনাল যে গ্র্যান্ড ফিনাল যেটা হয়, সেটা আমরা স্টেজে যে আমাদের প্রেজেন্টেশন বা স্লাইড সাবমিশন যেটা আছে সেটা করতে হয়। তো এই সব বিষয়গুলো কিন্তু আমাদের এখনকার জেনারেশনে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সেজন্য মাইন্ড দ্য হ্যাক অনেক বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে এডুকেশন এক্সপো যেটা আছে সেটা হচ্ছে যে সবাই তো জাস্ট গভর্নমেন্ট জবের প্রতি ইন্টারেস্টেড না। আমাদের স্কলারশিপ নিয়ে বাইরে যাওয়া এবং বাইরে যেসে দেওয়ার জন্য আমাদের বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে। অনেকে আছে যে ইচ্ছা আছে, ট্যালেন্ট আছে, বাট কিভাবে যাবে প্রসেসটা বোঝে না। তো আমাদের এডুকেশন এক্সপো এখানে আমাদের প্রিভিয়াস বিভিন্ন এজেন্টের মাধ্যমে আমরা জাস্ট ইনফরমেশন পাই যে কোন কোন দেশে আমাদের কি কি স্কলারশিপ আছে, আমরা কিভাবে যাইতে পারবো, এই বিষয়গুলো। আর ক্যারিয়ার টক্সে যেটা বলেছি যে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ক্যাম্পাস যখন অফ থাকে বা আমরা অনলাইন কিছু প্রোগ্রাম করি, যেগুলোর মাধ্যমে আমরা ডিরেক্ট স্পারদের কাছ থেকে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারি এবং এটা স্টুডেন্টের বেশি হেল্পফুল হয়। Thank you, Apu. So before we wrap up, here is our final question for both of you, Apu and Bhaiya. যারা ক্যারিয়ার নিয়ে আসলে কনফিউজ, তাদের উদ্দেশ্যে আপনাদের পরামর্শ কি হবে, বা কি করলে তারা আরো বেশি স্কিলফুল হতে পারবে বা শাইন করতে পারবে? আচ্ছা, আমি ফার্স্ট একটু বলি। ক্যারিয়ার নিয়ে কনফিউজড হচ্ছে আমাদের ফার্স্ট একটা প্রপার প্ল্যানিং করতে হবে যে অ্যাকচুয়ালি আমার এখন যে সিচুয়েশন আছে বা আমার মধ্যে কি কি ল্যাকিংস আছে সেটা আইডেন্টিফাই করে আমি একটা প্ল্যান করব যে আমার এই সেক্টরে যাওয়া উচিত বা এই বিষয়টা আমার বেশি জোর দেওয়া উচিত। দেন সেই হিসাবে আমার বিভিন্ন ক্লাবে যেতে হবে। দেখা যাচ্ছে আমি আমার মনে হয়েছে যে আমার ক্যারিয়ার ক্লাবে যাওয়া বেশি দরকার, বিকজ আমার মধ্যে যে স্পার্ট জোন গুলো আছে সেগুলো আমি আরো বেশি ডেভেলপ করবো। বিকজ আমার পার্সোনালি স্পিকিং এ পছন্দ করি। তো দেখা গেছে আমি যখন এই যে হোস্টিং করি বা আমি যখন পাবলিক স্পিকিং এর বিভিন্ন কাজ করি, তখন আমার ক্ষেত্রে সেটা আরো বেশি ডেভেলপ হয়েছে। তো প্ল্যানিং করা, সেটা এক্সিকিউশন করা এবং সেটার হিসাবে একটা ক্লাবিং করা, এটা যখন করে তখন কিন্তু তারা বিভিন্ন নেটওয়ার্কিং বা টিম ওয়ার্ক, টাইম ম্যানেজমেন্ট, একাডেমিক প্রেশার প্লাস ক্লাবকে ব্যালেন্স করা, সবকিছু সুন্দরভাবে ব্যালেন্স করতে পারে। এবং সেই প্ল্যানিংটা এক্সিকিউশনের মাধ্যমেই আমরা কিন্তু এই সুন্দরভাবে আমাদের যে কনফিউশন আছে বা ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে পারি এবং সুন্দরভাবে আমরা ক্যারিয়ারটাকে সামনে এগিয়ে যেতে পারি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। থ্যাংক ইউ। ভাইয়া কি কিছু বলবেন? অবশ্যই। আসলে ক্যারিয়ার নিয়ে যদি আগেই চিন্তা থাকে, মানে বা ক্যারিয়ার নিয়ে যদি আগে আসলে একটু চিন্তিত থাকে, তার মানে কি সে আসলে ভবিষ্যতেই অনেক ইন্টারেস্টেড তার ক্যারিয়ারকে ফিক্স করার জন্য। তো এই ক্ষেত্রে যদি প্রপার গাইডলাইন দরকার হয়, সেক্ষেত্রে তো বিভিন্ন ক্লাব আছে। তো ফার্স্টে দেখতে হবে আসলে আমার কোন দিকে ইন্টারেস্ট আছে। তো আমি যেখানে ইন্টারেস্ট বা আমি যেই দিকে যেতে চাই, তো ফার্স্টে সেখানকার আমার একটা গাইডলাইন নিতে হবে, একটা পাথওয়ে বের করতে হবে। না আসলে আমার এখানে যেতে চাই, তো আমার এই এই জিনিসগুলো দরকার বা এই এই পাথওয়ে আমাকে অনুসরণ করে যেতে হবে। এবং এই পাথওয়ে অনুসারে যখন যেটা করার দরকার এবং যে সাথে সংযুক্ত হওয়া দরকার এবং যে আর কিছু করার দরকার, সেই পাথওয়ে অনুযায়ী সে করতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা একটা সঠিক সুন্দর একটা ক্যারিয়ার পাইতে পারবো। তাহলে যদি পুরো বিষয়টা আমরা সামারাইজ করি, বিষয়টা এরকম হয় যে আমরা প্রথমে কোথায় যেতে চাই সেটা ঠিক করব, দেন আমরা সেখানে কিভাবে পৌঁছাবো, আমাদের সমস্যাগুলো আইডেন্টিফাই করব, সেই অনুযায়ী প্ল্যান করব, এন্ড দেন আমরা ওই গাইডলাইন অনুযায়ী এগিয়ে যাব। ওভারঅল বিষয়টা এটা আসে। জি সো জি থ্যাংক ইউ অবশ্যই। সাব্বির ভাই অ্যান্ড দীপ্তি আপু, ভেরি ভেরি ভেরি। আজকে আমাদের খুবই ভালো একটা সেশন কাটিয়েছি, আপনাদের সাথে খুব ভালো সময় কাটিয়েছি। ফর দিস অ্যামেজিং কনভারসেশন, থ্যাংকস অ্যাগেইন. It's clear that KCC is building for more than just careers, you're building leaders. To our viewers, remember, your degree is your foundation and your skills are your wings. That's all for today's episode of the Club Show. Keep learning, keep growing, and I'm Cynthia Mahabub signing off.